আলাইকুম সকলকে জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ক্লাস 2। আমরা এর আগে একটা ক্লাস নিয়েছি, যারা ক্লাস 1 দেখান নাই অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ক্লাস 1টা দেখে নেবেন। তো চলুন, আমরা প্রথম কোশ্চেনটা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 141 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? এই কোশ্চেনটা কিন্তু প্রাইমারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি বিগত প্রাইমারি পরীক্ষায় আসছিল। এখন দেখেন, আমি প্রথমত ম্যানুয়াল দেখাবো, তারপর শর্টকাটে কিভাবে করা যায় সেটাও দেখিয়ে দিব। আমরা প্রথমত তিনটা ক্রমিক সংখ্যা ধরে নিব। একটা ধরবো আমরা x, আরেকটা ধরবো x+1, আরেকটা নিব x+2। এখন তিনটার যোগফল কত দেওয়া আছে? সবগুলা কিন্তু x+1 প্লাস x+2 সমান দেওয়া আছে আমার 141। এখন দেখেন এখানে x কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, তাহলে 3x প্লাস 1 এবং 2 যোগ করলে কত হবে? 3 ইকুয়াল 141। এখন যদি আমি এই 3x-টাকে এই পাশে রেখে 141 আর 3 এখানে প্লাস 3 এই পাশে গিয়ে -3 হয়ে যাবে। এখানে x রেখে দিব, এটাকে যদি বিয়োগ করি তাহলে পাবো আমরা 1 3 8। এখানে 3 গুণ অবস্থায় ছিল, এখানে যায় ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কত পাবো এখানে? সুতরাং 1 সমান পাবো, যদি কাটাকাটি করি 46 পাই। তাহলে 1 সমান যদি 46 হয় x+1, তাহলে x+1 মানে 46 প্লাস 1 সমান 47, x+2 মানে 46 প্লাস 2 সমান 48। তাহলে এইটা আমার তিনটা সংখ্যা, একটা হলো 46, একটা হচ্ছে আমার 46, আরেকটা 47, আরেকটা হচ্ছে 48। ওকে, এখন আমার চাইছে কি বৃহত্তম এবং ক্ষুদ্রতম। বৃহত্তম সংখ্যা আমার 48, ক্ষুদ্রতম আমার 46। তাহলে দুটো যদি বিয়োগ করি তাহলে কত? 2। উত্তর হচ্ছে আমার 2। এটা গেল আমাদের যে ম্যানুয়াল কিভাবে করবো, আর একটু সাজিয়ে নেবেন আপনারা ম্যানুয়াল করতে। এখন আমার শর্টকাটে কিভাবে আমরা করব দেখেন। আমাদের যে তিনটা সংখ্যার যোগফল দেওয়া আছে, তিনটা সংখ্যার যোগফল যদি আমরা লিখি 141, এই যোগফলটাকে আমরা তিনটা সংখ্যা, তাহলে 3 দিয়ে যদি সরাসরি আমরা ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো? গড় মান পাবো। 3 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? 3 দিয়ে যদি 141কে ভাগ করি তাহলে পাবো 47। তাহলে গড় মান মানে 47 পেলাম, যে গড় হচ্ছে 47। তাহলে তিনটা সংখ্যার গড় 47, তার মানে এই 47টা আমার মধ্যম সংখ্যা। 47 যদি মধ্যম সংখ্যা হয় তাহলে আগের সংখ্যাটা হচ্ছে আমার 46 এবং পরের সংখ্যাটা হবে 48, আর 47 হচ্ছে আমার মধ্যম সংখ্যা। এখন এই দুটোর বিয়োগফল কত? 2। আমরা এভাবে যে কোনো অঙ্কের সংখ্যা পদ্ধতির যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর, যোগফল, সমষ্টি নির্ণয় করতে পারবো। আমাদের দ্বিতীয় নম্বর কোশ্চেনটা হচ্ছে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। এখন বলছে 9 জন শ্রমিক সমপরিমাণ আয় কত দিনে করবে? সমপরিমাণ আয় অর্থাৎ 720 টাকা আয়। তাহলে যেহেতু একটা রাশি সমান হলো, তাহলে আমরা এই টাকার পরিমাণটা বাদ দিয়ে হিসাব করতে পারি বা অঙ্ক করতে পারি। কি করতে হবে? আমাদের দিনটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম অংশে দেওয়া আছে 12 জন শ্রমিক 3 দিনে আয় করে, তাহলে 12 জনে করে আয় করে 3 দিনে। তাহলে একজনে আয় করবে, 12 জনে যদি 3 দিনে লাগে তাহলে একজনের কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই দিনটা কি হবে? বেশি লাগবে। 12 × 3। এখন আমাদের বলছে 9 জন শ্রমিকের কত দিন লাগবে? তাহলে 9 জন শ্রমিকের লাগবে অবশ্যই একের তুলনায় কম লাগবে। তাহলে কম লাগলে অবশ্যই আমাদের ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে কি হয়? 3 1 3 4 12, অর্থাৎ 4 দিন লাগবে। অর্থাৎ 9 জন শ্রমিক সমপরিমাণ অর্থাৎ 720 টাকা আয় করতে 4 দিন সময় লাগবে। উত্তর হচ্ছে আমাদের 4 দিন। তো আমাদের তৃতীয় নম্বর কোশ্চেনটা হচ্ছে, এই তৃতীয় নম্বর কোশ্চেনটা আমাদের ট্রেনের অঙ্ক। এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, 50 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে। রাস্তার পাশে একটি খুঁটিকে মার্ক করে নেটেন, একটি খুঁটিকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? আপনারা একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন যে একটা ট্রেন যখন একটা খুঁটি, একটা বিন্দু, একটা
ল্যাম্প পোস্ট বা একটা ব্যক্তিকে অতিক্রম করবে, তখন ওই ট্রেনটি তার দৈর্ঘ্যকে অতিক্রম করবে। একটা খুঁটি, একটা বৈদ্যুতিক লাইট বা একটা বিন্দুকে অতিক্রম করা মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। ঠিক আছে, এই কথাটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে আপনারা অঙ্কটা পারবেন। এখানে আমাদের যেহেতু সেকেন্ড চাইছে, তাহলে আমরা 36 কিলোমিটার পার আওয়ার আছে, আমরা সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে করব। কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি মিটার পার সেকেন্ডে করি, তাহলে একটা সিস্টেমটা হচ্ছে যে 36 দেওয়া আছে, 36কে আমরা 1000 দিয়ে গুণ করব আর 3600 দিয়ে ভাগ করব। ভাগ করলে মিটার পার কিলোমিটার পার ঘন্টাটা আমার মিটার পার সেকেন্ডে চলে আসবে। কাটাকাটি করি, 2 শূন্য কাটা, 36 কাটা, তাহলে 10 সেকেন্ড মিটার পার সেকেন্ড। কিলোমিটার পারটা মিটার পার সেকেন্ডে চলে আসলো। 10, এই কথাটা আমরা কি বুঝি? 10 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝি? তার মানে প্রতি সেকেন্ডে 10 মিটার চলতেছে। বুঝতে পারছেন? প্রতি সেকেন্ডে 10 মিটার চলতেছে। তাহলে আমাদের চাইছে কি কত সেকেন্ড লাগবে? তাহলে আমরা লিখতে পারি 10 মিটার চলে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। এখন 1 মিটার কি 1 মিটার কম না বেশি? 10 মিটার চলে যদি 1 সেকেন্ডে, তাহলে 1 মিটারে কম সময় লাগবে, 1/10। এখন একটু খেয়াল করেন, আমি একটু আগে বলছি একটা খুঁটিকে অতিক্রম করা, তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে নিজের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 50 মিটার। তাহলে লিখতে পারি 50 মিটার অতিক্রম করবে, 1 × 50/10, কাটাকাটি করলে 5 সেকেন্ড। অর্থাৎ আমাদের উত্তর আসলো 5 সেকেন্ড। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা যদি দুটো কথা কিভাবে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবে, একটা সিস্টেম জানতে হবে। আরেকটা হচ্ছে একটা খুঁটিকে অতিক্রম করা মানে কি, এই খুঁটির পরিবর্তে কিন্তু বৈদ্যুতিক ল্যাম্প বা একটা ব্যক্তি বা একটা বিন্দুকে দেওয়া থাকতে পারে। এখানে বলতে খুঁটি, খুঁটি, বৈদ্যুতিক ল্যাম্প পোস্ট এগুলো বললে তাহলে তার ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। আবার যদি কোনো ব্রিজ দেওয়া থাকে, তাহলে কি, তাহলে ওই ব্রিজের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য যোগ করতে হবে অতিক্রম করতে বলা হলে। ওই ধরনের একটা অঙ্ক আমরা করাই দিব নেক্সট টাইমে ইনশাআল্লাহ। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। এটার উত্তর হচ্ছে আমাদের 5 সেকেন্ড। আমাদের 4 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 কিলোমিটার যায়, নৌকার বেগ কত? এখন আমাদের এই অঙ্কটা আমরা অতি শর্টকাটে করব। দেখেন, এখানে অনুকূলের বেগ এবং প্রতিকূলের বেগ দেওয়া আছে, নৌকার বেগ চাইছে। এই ধরনের যদি কোশ্চেনে বলা হয়, তাহলে আপনারা জাস্ট কি করবেন, যে অনুকূলের বেগটা দেওয়া আছে আমাদের 8 কিলোমিটার এবং প্রতিকূলের বেগ দেওয়া আছে 4 কিলোমিটার, দুটো যোগ করে দিবেন। দুটো যোগ করলে কত হয়? 12। এই 12কে দুটোর যোগফলকে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের নৌকার গতিবেগ। তাহলে কত আসলো? এখানে নৌকার গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার। এটি হচ্ছে আমাদের আনসার। এভাবে আপনারা সহজেই করতে পারবেন। আমাদের 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে 9 এবং 16 এর মধ্য সমানুপাতিক কত? এই অঙ্কটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মধ্য সমানুপাতিক কিভাবে নির্ণয় করব? দেখেন, আমরা সরাসরি একটা সূত্র, দেখেন, মধ্য সমানুপাতিক। মধ্য সমানুপাতিক লিখতে পারি √, এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্রথম, আর এখানে যেটা পরবর্তী যেটা দেওয়া থাকবে সেটা আমাদের চতুর্থ। এটা হচ্ছে আমাদের প্রথম, এখানে হলো চতুর্থ। মধ্য সমানুপাতিক সমান লিখতে পারি প্রথম ইন্টু চতুর্থ সমানুপাতিক। এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের অঙ্ক চলে আসে। তাহলে মধ্য সমানুপাতিক নির্ণয় করতে পারো √, প্রথম যেটা থাকবে, প্রথম সমানুপাতিকটা 9 এবং চতুর্থ সমানুপাতিক দেওয়া আছে আমাদের এখানে 16। তাহলে আমরা 9 এবং 16 যদি গুণ করি, তাহলে আমরা পাবো 144। 144কে যদি বর্গমূল করি, তাহলে 12। এই 12 হচ্ছে আমাদের মধ্য সমানুপাতিক। এইভাবে এই ওয়েতে বা এই সূত্রের মাধ্যমে আমরা মধ্য সমানুপাতিক অনেক ইজিতে করতে পারবো। তা আশা করি আপনাদের আমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। আমাদের এই ক্লাসটি দ্বারা আপনারা যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমাদের জসিম টিউটোরিয়াল চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের যে কোনো সমস্যা আমাদের জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সমস্যার উপরেই ভিডিও বানানোর চেষ্টা করব।
তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।